यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। হ্যাঁ, আমি সেই বিশ্ব, কঠোর প্রতিজ্ঞায় আবদ্ধ সেই বিশ্ব, দোর্দণ্ড প্রতাপ বিশ্ব, যে এক লহমায় অস্বীকার করেছিল সর্বোত্তম রাজ শক্তিকে, দৃঢ়তা দিয়ে জয় করেছিল কঠিন থেকে কঠিনতম বাধা। হ্যাঁ, আমি সেই বিশ্ব, সম্পূর্ণ সজ্ঞানে আজ বলছি, ইতিহাস আমাকে যেভাবেই মনে রাখুক, তার সবটুকুই কিন্তু ছিল সময়ের নির্ধারণ করে দেওয়া এক একটা রূপ। তাই আজ এত বছর পর আমি নিশ্চিতভাবে বলতে পারি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সময়ের এই তিন রূপ কখনোই আলাদা নয়, পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত জীবনের এক একটা ধাপ। তাই অতীত সমৃদ্ধ করতে পারে বর্তমানকে, আবার বর্তমান এগিয়ে নিয়ে যেতে পারে এক সুনির্দিষ্ট সুন্দর ভবিষ্যতের দিকে। আমার এই উপলব্ধি আজ পুনরায় মনের ভেতর সঞ্চারিত হচ্ছে। তার কারণ আমি বেশ বুঝতে পারছি, বর্তমানে গন্ধর্বরাজ অঙ্গারপর্ণের সঙ্গে পাণ্ডবদের এই সময় যাপন যেন অতীতের রূপ রস গন্ধ নিয়ে তাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবার জন্য সময়েরই আরো এক চক্রান্ত। ওই বাঘটা ওই হরিণ শাবকটাকে মেরে ফেলবে না, যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। কিন্তু গন্ধর্বরাজ, বাঘটা তো কোনো অন্যায় অধর্ম করছে না, হরিণ তো বাঘেরই খাদ্য। আপনি ঠিকই বলেছেন যুবরাজ, কিন্তু কিন্তু এই অবস্থায় আমি তাহলে কি করতে পারি? একদিকে আমি রাজা, এই রাজ্যের সব প্রাণীর প্রাণ রক্ষা করা আমার কর্তব্য, আর সেটাই আমার রাজধর্ম। আর অন্যদিকে আমি একজন মানুষ, আমার চোখের সামনে কারুর মৃত্যুকে মেনে নেওয়া খুব কষ্টের। আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি গন্ধর্বরাজ, কিন্তু আপনি একটা প্রাণীকে বাঁচাতে গিয়ে আর একটা প্রাণীকে যে মেরে ফেলতে চাইছেন, সব পরিস্থিতিতেই হত্যা কিন্তু হত্যাই হয় গন্ধর্বরাজ। আপনি সঠিক বলেছেন যুবরাজ, কিন্তু যেভাবেই হোক ওই হরিণ শাবকটাকে বাঁচাতেই হবে। রক্ষী, এক্ষুনি ওই বাঘের কবল থেকে হরিণ শাবকটাকে উদ্ধার করার চেষ্টা করো। আমরা চেষ্টা করেছি মহারাজ, কিন্তু এই বাঘটি প্রবল শক্তিশালী, ওকে কিছুতেই তার শিকারের কাছ থেকে সরিয়ে দেওয়া যাচ্ছে না। রক্ষেগুরু কৃপারাম কোথায়? তাকে এক্ষুনি খবর দাও, একমাত্র তিনিই পারেন ওই হরিণ শাবকের প্রাণ বাঁচাতে। আমরা তাকে খবর দিয়েছি মহারাজ, তিনি এক্ষুনি এসে পড়বেন। ওই যে তিনি আসছেন মহারাজ। প্রণাম মহারাজ, বলুন আমাকে কি করতে হবে। শোনো কৃপালাম, ওই বাঘের মুখ থেকে হরিণ শাবকটাকে বাঁচাতেই হবে, আর এটা করতে হবে বাঘটাকে আঘাত না করে। আমি জানি তুমি এটা পারবে, কারণ তুমি পশুদের ভাষা বুঝতে পারো, তাদের সঙ্গে তুমি কথা বলতে পারো। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, তুমি ওই হরিণ শাবকটাকে ছেড়ে দাও, ও অসহায়। না, ও আগে আমার খাদ্য, তারপর ও
কিছু। আমি তোমার জন্য অন্য ভালো খাবারের ব্যবস্থা করছি। হরিণ শাবকের থেকে সুস্বাদু ভালো খাবার পৃথিবীতে আর কি আছে রক্ষী গুরু? যান, আমাকে বিরক্ত করবেন না। সকাল থেকে এখনো আমি কিছুই খাইনি। এটা কিন্তু আমাদের মহারাজের আদেশ। তার রাজ্যে থেকে তুমি তার আদেশ অমান্য করবে? আমি তো কোনো অন্যায় করছি না, আমি আমার খাদ্য গ্রহণ করছি মাত্র। সেখানে মহারাজ আমাকে বাধা দিতে পারেন না। এটাই তাহলে তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। রক্ষী গুরু কৃপালা, আমাকে রক্ষা করুন, আমি আমার প্রাণ ভিক্ষা চাইছি। কৃপালা, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তান ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। মহারাজ, বাঘটা খুবই হিংস্র এবং অবাধ্য, ও কারোর কথা শুনবে না। কি এত বড় সাহস! কিন্তু কিন্তু এখন আমি কি করব? রাজা হিসেবে একজন অসহায়কে রক্ষা করা আমার কাজ, আবার অন্যদিকে আমার রাজ্যের সব প্রাণীরই অধিকার আছে যে প্রকৃতির নিয়মে তাদের নিজেদের ক্ষুধা নিবারণ করা। গন্ধর্বরাজ, আমি বুঝতে পারছি আপনি এক জটিল অবস্থার সামনে দাঁড়িয়েছেন। হ্যাঁ যুবরাজ, সত্যি একটা। জানি গন্ধর্বরাজ, এখন আপনাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিকে আপনার রাজধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম, আর অন্যদিকে রয়েছে ক্ষমা এবং পালনকর্তার সামাজিক দায়িত্ব। এই দুয়ের কোনোটাকেই তো আমি অগ্রাহ্য করতে পারি না যুবরাজ। কিন্তু এই দুয়ের মধ্যে থেকে কোনো একটা সিদ্ধান্তকেই আপনাকে এখন বেছে নিতে হবে। এই রাজ্যের রাজা হিসেবে সেটা আপনার পক্ষে বেশ কঠিন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই বিষয়টা আপনি আমাদের ওপরে ছেড়ে দিন। এই রাজ্যের নাগরিক না হওয়ার জন্যে আমরা অনেক সহজভাবে সিদ্ধান্ত নিতে পারবো। বেশ, তাই হোক যুবরাজ, আপনার সিদ্ধান্তের উপরই আমি ভরসা করলাম। অর্জুন, তুমি এক্ষুনি ওই বাঘের মুখ বন্ধ করে দাও, যাতে ও হরিণ শাবকের কোনো ক্ষতি করতে না পারে। মহারাজ, ওরা আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে। অর্জুন, এবার বাঘটাকে মুক্ত করে দাও। যথা আজ্ঞা দাদা। রক্ষী গুরু, রক্ষী গুরু, রাজাদেশ অমান্য করে আমি অন্যায় করেছি। এই ভুল আর কোনো দিন হবে না, আমাকে ক্ষমা করবে। চলুন, এবার আমরা এগিয়ে যাই। যুবরাজ, রাজা হিসেবে এই সমস্যার সমাধান করা আমার পক্ষে সত্যিই খুব শক্ত কাজ ছিল। আপনারা আমার খুবই উপকার করলেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। না না গন্ধর্বরাজ, এটা কৃতজ্ঞতার বিষয় নয়, এটা আমাদের কর্তব্য। আমরা বুঝতে পেরেছিলাম ওখানে রাজা হিসেবে আপনি কতটা অসহায়। তাই এক অদ্ভুত দ্বন্দ্ব, একদিকে রাজধর্ম আর অন্যদিকে। আজকের এই ছোট্ট ঘটনা আমাকে অনেক বড় শিক্ষা দিল যুবরাজ। এই প্রসঙ্গে আমার একটা কাহিনী মনে পড়ছে। বলুন গন্ধর্বরাজ, আপনার প্রতিটা কাহিনী বড় আকর্ষণীয়। আপনি বলুন গন্ধর্বরাজ। অনেকদিন আগের কথা, তখন মহর্ষি বশিষ্ঠ
ঘোর তপস্যা করে ষড়রিপুকে জয় করতে সক্ষম হয়েছিলেন। আমরা জানি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য হল মানুষের ষড়রিপু। নদীর ধারে মনোরম এক পরিবেশে তাঁর আশ্রম ছিল। তাঁর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তাঁর কাছে আসেন। বশিষ্ঠ, বশিষ্ঠ। ভগবান ব্রহ্মা, আপনি এসেছেন। আমার এতদিনের সাধনা আজ সফল হয়েছে। তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? ভগবান, আমি আমার ষড়রিপুকে ত্যাগ করতে চাই। আপনি আমাকে এমন বর দিন যাতে আমার মধ্যে ওই ষড়রিপু কোনোভাবেই যেন আর থাকতে না পারে। তথাস্তু। এখনই তোমার দেহ থেকে ষড়রিপুরা বেরিয়ে যাবে, আর কোনোদিন ওরা তোমার শরীরে বা মনে প্রবেশ করতে পারবে না। তুমি এই 6 রিপুকে দমিয়ে রাখতে পারবে। আজ থেকে তুমি আর কারোর দাস নও বশিষ্ঠ। কোনো রিপুই আর তোমাকে বশ করতে পারবে না। আজ থেকে তুমি নিজেই তোমার পরিচালক। প্রণাম ভগবান ব্রহ্মা। তাঁর আশ্রমে তিনি আর তার 2-3 শিষ্য ছাড়া আর বাস করত একটি কামধেনু গাভী। তার নাম ছিল নন্দিনী। মহামুনি বশিষ্ঠ তার সব কিছু এই নন্দিনীকেই দিতেন। কামধেনু হওয়ায় নন্দিনীর ইচ্ছা শক্তি প্রবল ছিল। নন্দিনীও মহর্ষির সব কথাই শুনত। একদিন সেই দেশের মহাপ্রতাপশালী রাজা বিশ্বামিত্র ওই স্থানেই মৃগয়া করতে এলেন। সারাদিন মৃগয়ার পরিশ্রমে ক্লান্ত হয়ে বিধ্বস্ত রাজা বশিষ্ঠের আশ্রমে প্রবেশ করলেন। প্রণাম ঋষিবর। দীর্ঘজীবী হও। ঋষিবর, সারাদিনের পরিশ্রমে আমরা ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। আমরা এই আশ্রমে একটু আশ্রয় নিতে চাই। রাজা বিশ্বামিত্র, আজ তুমি আমার আশ্রমের অতিথি। তাই শুধুমাত্র আশ্রয় নয়, তুমি আমার এই আশ্রমকে নিজের গৃহ মনে করতে পারো। ধন্যবাদ ঋষিবর, আপনাকে প্রণাম। মৃগয়ের ক্লান্তি আমাদের গ্রাস করেছে। প্রচণ্ড খিদেতে আমরা জর্জরিত। কিন্তু আমি জানি আপনি এই আশ্রমে একা থাকেন, তাই আমাদের এত লোকের জন্য খাবার জোগাড় করা আপনার কাছে সমস্যার। আপনি আমাকে একটু বলে দিলে আমার লোকেরাই খাবার জোগাড় করে আনতে পারে। তোমরা এই আশ্রমের অতিথি, তাই আমার কর্তব্য তোমাদের আপ্যায়ন করা, তোমাদের যত্ন করা। তোমরা আশ্রমের মধ্যে গিয়ে বিশ্রাম করো। ওখানেই পানীয় জল আছে। তোমরা আগে তোমাদের তৃষ্ণা নিবারণ করো। খুব শীঘ্রই আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এই জঙ্গলের মধ্যে এখন এত লোকের খাবার জোগাড় করতে গেলে আপনাকে খুবই বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। না 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 মহর্ষি, সেটা হয় না। আপনি বলুন না, এখানে কোথায় ফলমূল পাওয়া যাবে? আমার লোক গিয়ে এক্ষুনি নিয়ে আসবে। বিশ্বামিত্র, তোমার দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করেছে। কিন্তু তোমাদের কিচ্ছু করতে হবে না, আর করতে চাইলেও আমি তোমাদের কোনো কাজ করতে দিতে পারি না। তোমরা নিশ্চিন্তে বিশ্রাম নাও। আমি এক্ষুনি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। যথা আজ্ঞা ঋষিবর, আপনার আদেশ শিরোধার্য। তবুও যদি কোনো রকম কাজে আমাদের প্রয়োজন হয় তাহলে জানাতে দ্বিধা করবেন না। আমরা তাহলে আশ্রমের মধ্যে যাচ্ছি। যাও রাজা, আমার পর্ণকুটিরে বিশ্রাম করো। নন্দিনী, আজ আমার আশ্রমে অতিথি এসেছে। অতিথিকে সেবা করার দায়িত্ব আমাদের। ওরা ক্লান্ত, অবসন্ন, ক্ষুধার্ত। তুমি ওদের খাবারের ব্যবস্থা করো। এ তো অলৌকিক ঘটনা। মহারাজ, শিগগিরই আসুন, দেখবেন, আসুন। সেনাপতি, এ হলো কামধেনু। এই গাভী আমার চাই।
এখন মহর্ষিকে কিছু বলার দরকার নেই। খাওয়া দাওয়ার পর আমরা এই গাভীকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব। বিশ্বামিত্র, তোমরা আহার করো। যদি আরো খাবার লাগে তাহলে নির্দ্বিধায় আমাকে বলো, কোনো কুণ্ঠা করো না। ঋষিবর, কুণ্ঠা করার কোনো প্রশ্নই নেই, কারণ আপনি যা খাবার দিয়েছেন আমরা সবাই মিলে খেয়েও শেষ করতে পারবো না। তোমাদের তৃপ্ত করতে পারলেই আমার তৃপ্তি রাজা। শাস্ত্র মতে অতিথি হলেন নারায়ণ। অপরাধ নেবেন না ঋষিবর, এই অল্প সময়ের মধ্যে আপনি এত সব খাবার কি করে জোগাড় করলেন সেটা জানার বড় কৌতূহল হচ্ছে। তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার প্রশ্নের উত্তর আমি দেব। নাও, খাও। আমরা সত্যিই তৃপ্ত ঋষিবর। এমন সুস্বাদু খাবার আমার রাজপ্রাসাদেও তৈরি হয় না। এ তো অমৃত মহর্ষি। তোমরা তৃপ্তি পেলেই আমার শান্তি। আমি তাহলে বুঝবো যে আমি আমার অতিথিদের সেবা করতে পেরেছি, তাদের আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি। ত্রুটির প্রশ্ন উঠছেই না মহর্ষি, বরং আমরা আমাদের আশা আকাঙ্ক্ষার থেকে অনেক বেশি পেয়েছি। আমরা ভাবতে পারিনি যে আমাদের জন্য এই অমৃত অপেক্ষা করছে। আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি মহর্ষি। কিন্তু আমি কি করে তোমাদের জন্য এত তাড়াতাড়ি খাবার জোগাড় করতে পারলাম? এই তো। হ্যাঁ মহর্ষি, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি এত দুধ, ক্ষীর এসব দিয়ে তৈরি খাবার কি করে জোগাড় করলেন। তোমাকে যখন কথা দিয়েছি তখন তোমার কৌতূহলও আমি অবশ্যই নিবৃত্ত করব। এসো, আমার সঙ্গে এসো। ওই দেখো তোমার প্রশ্নের উত্তর। ওর জন্যই তোমরা আজ আহার করতে পেরেছ। যে খাবারকে তোমরা অমৃত বলছো সে সবই ওরই ইচ্ছাধীন। কিন্তু মহর্ষি, একটা সামান্য গাভী ওই অমৃত তৈরি করেছে? না রাজা, ও সামান্য গাভী নয়, ও হলো কামধেনু। ওর নাম নন্দিনী। ও ইচ্ছা শক্তি দিয়ে অনেক কিছুই করতে পারে। এবার আমি বুঝতে পেরেছি মহর্ষি, ওই কামধেনু নন্দিনীর জন্যই আমরা আজ অমৃতের স্বাদ পেলাম। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ঋষিবর। আপনার আতিথেয়তা, আপনার আপ্যায়নে আমরা মুগ্ধ। এবার আমাদের যাওয়ার সময় হয়েছে, আমাদের যাত্রা করার অনুমতি দিন। তোমাদের তৃপ্ত করতে পেরে আমিও তৃপ্ত। এসো, সাবধানে যেও। আবার এই আশ্রমে এসো রাজন। অবশ্যই আসবো ঋষিবর, কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছে একটি জিনিস চাইব। আপনাকে কিন্তু দিতে হবে। বলো রাজা, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই দেব। মহর্ষি, আমি নন্দিনীকে আমার প্রাসাদে নিয়ে যেতে চাই। না রাজন, সেটা সম্ভব নয়। কেন ঋষিবর? এখানে অসম্ভবে কি আছে? আমি এই রাজ্যের রাজা, এখানকার সব কিছুর ওপরই আমার অধিকার আছে। কিন্তু আমি সেই অধিকার বোধকে সরিয়ে রেখে নন্দিনীকে আপনার কাছে অনুগ্রহ হিসেবে চাইছি। আমি নন্দিনীকে কোথাও যেতে বলতে পারি না, কারণ ও সাধারণ কোনো গাভী নয়। ও কামধেনু। ওর ইচ্ছা শক্তি প্রবল। ইচ্ছা শক্তির জোরে ও ওর মতোই থাকতে পারে। আমি ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমার সব সম্পদ দান করতে প্রস্তুত। এমনকি আপনি যদি বলেন তাহলে আমি আমার রাজত্বও ছেড়ে দিতে পারি। রাজা, তুমি একজন ঋষিকে রাজ্যের লোভ দেখাচ্ছ। তুমি অজান্তে কিন্তু অনাচার করছো। নিজের অধিকারের সীমা লঙ্ঘন করো না রাজা। ঋষিবর, নন্দিনীকে আমি নিয়ে যাবই। এর জন্য যদি আমাকে জোর করতে হয় তাহলে আমি তাই করব। আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আটকান। আমার ক্ষমতা দেখানোর যোগ্যতাও তোমার মধ্যে নেই, তবুও আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ তুমি আমার অতিথি। তাই তুমি যদি মনে করো তাহলে নন্দিনীকে নিয়ে যেতে পারো। তবে নন্দিনী যাবে কিনা সেটা তার ইচ্ছা শক্তি অনুযায়ী ঠিক হবে। চলো দেখি ওর ইচ্ছা কি। নন্দিনী, রাজা তোমাকে তার প্রাসাদে নিয়ে যেতে চান। তুমি কি যেতে ইচ্ছুক? না না, আমি যাব না। রাজা, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এত বড় স্পর্ধা! রাজার মুখের উপর কথা!
সেনাপতি, ওকে এক্ষুনি বেঁধে নিয়ে চলো। ঠিক আছে রাজা, ঠিক আছে। আমাকে ক্ষমা করুন মহর্ষি। আমি ক্ষত্রিয় বলে বলিয়ান হয়ে নিজেকে শ্রেষ্ঠ ভেবেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে ব্রহ্মতেজের শক্তি কত। আমি পাপ করেছি ঋষিবর। আমাকে বলুন, এই পাপ থেকে আমি কি করে উদ্ধার পাব? ঈশ্বরকে স্মরণ করো রাজন, তিনিই তোমাকে উদ্ধার করতে পারবেন। হ্যাঁ মহর্ষি, আমি তাই করব। ওই রাজ ঐশ্বর্য ছেড়ে আমি তাঁর সাধনায় ব্রতী হব, না হলে আমার মুক্তি নেই মহর্ষি। ব্রহ্মতেজের কাছে পরাস্ত হয়ে রাজা বিশ্বামিত্র তার রাজ ঐশ্বর্য, বৈভব, ভোগবিলাস ত্যাগ করে কঠোর তপস্যা শুরু করলেন। সেই তপস্যায় তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্ম তেজ লাভ করলেন এবং সেই প্রবল তেজ নিয়ে ত্রিলোকে ব্রাহ্মণ হিসেবে তার নবজন্ম হল। গন্ধর্বরাজ, আমার মনে হচ্ছে আমাদেরও যেন নবজন্ম লাভ হচ্ছে। আপনার এই সব অতীত কাহিনী জানতে পারছি, আমরা আরো জানতে চাই গন্ধর্বরাজ, আপনি আমাদের বলুন। এইভাবে আরো একবার প্রমাণ হলো পাণ্ডবদের সঙ্গে রাজা অঙ্গার পর্ণের এই অকস্মাৎ সাক্ষাৎ ভবিষ্যতের জন্য কত প্রয়োজনীয় ছিল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এভাবেই তো একে অপরের হাত ধরেই পথ চলেছিল মহাভারতের এই আশ্চর্য সরণিতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.